স্বাগত। আজকে আমরা ফটোসিনথেসিসের পরে যখন গ্লুকোজটা উৎপাদিত হলো, এবারে সেই গ্লুকোজটা থেকে আমরা এনার্জি প্রডিউস করব, অর্থাৎ এটিপি প্রডিউস করব। যে প্রসেসটার মাধ্যমে এটা হয় তাকে আমরা বলি সেলুলার রেসপিরেশন বা শ্বসন। ঠিক আছে, তো আজকে এই ভিডিওতে আমি শ্বসনের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা সবাত শোষণ এবং অবাত শোষণ দুটো নিয়েই আলোচনা করব এবং একটা নর্মাল সিম্পল পাথওয়ের মাধ্যমে আমরা এই দুটো শ্বসনকেই প্যারালালি বোঝার চেষ্টা করব যে এখানে কিভাবে ঘটনাগুলো ঘটছে, এখানে কত রকমের স্টেপে ঘটনাগুলো ঘটছে, আর প্রতিটা স্টেপে কতটা করে এটিপি তৈরি হচ্ছে। আজকে আমরা তাহলে ইন জেনারেল শ্বসনটাকে নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্ষেত্রে আমরা সবাত শোষণের প্রতিটা ধাপ অর্থাৎ গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল এবং ইটিসি বা প্রান্তীয় শ্বসন মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন তিনটে আলোচনা করব এবং অবাত শ্বসনের ক্ষেত্রে আমরা ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়াটা আমরা আলোচনা করব আলাদা আলাদা ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা মেইনলি যেটা করব সেটা হচ্ছে শ্বসনের একটা ওভারভিউ নেব। ঠিক আছে, তো প্রথমেই আমার কাছে হাতে কি আছে? আমার কাছে গ্লুকোজ আছে, তাই না? আমার কাছে গ্লুকোজ আছে, যেই গ্লুকোজটা তৈরি হয়েছে ফটোসিনথেসিসের একদম শেষে, তাই না? তাহলে ফটোসিনথেসিসটা আমরা কেন করছিলাম? এই গ্লুকোজটা উৎপাদন করার জন্য করছিলাম। ঠিক আছে, এইবারে ভাবো এই গ্লুকোজটা কে উৎপাদন করছে? একটা প্ল্যান্ট উৎপাদন করছে, তাই না? এইবারে ভাবো এই প্ল্যান্টটাকে বা এই প্ল্যান্ট থেকে ওই গ্লুকোজটা কাদের দেহে ট্রান্সফার হচ্ছে? একটা খাদকের দেহে ট্রান্সফার হচ্ছে। ধরো আমি সেই গ্লুকোজটা খেলাম, ঠিক আছে? এইবারে আমরা জানি আমাদের দেহে যখন গ্লুকোজ বা ধরো স্টার্চ রূপে যায় আমাদের বডিতে, তখন সেটা একটা বড় লম্বা চেন আকারে যায়। তারপর আমাদের শরীরে ডাইজেশনের মাধ্যমে বা তোমার পাচনের মাধ্যমে সেই টোটাল চেনটাকে আমরা ছোট 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 কতগুলো গ্লুকোজ কণাতে আমরা ভেঙে নিচ্ছি। এইবারে সেই গ্লুকোজগুলো যেগুলো ডাইজেশন পদ্ধতিতে ছোট ছোট আকারে ভাঙা হলো, সেই গ্লুকোজগুলোকে এবার আমাদের কোষ সেগুলোকে ইনটেক করবে অর্থাৎ গ্রহণ করবে। তারপর সেই গ্লুকোজ মলিকিউলটা থেকে কিভাবে স্টেপ বাই স্টেপে এটিপি তৈরি হচ্ছে সেটাই এখন আমরা আলোচনা করব। তাহলে দেখো, তাহলে শ্বসন যেখানে ফটোসিনথেসিস শেষ হলো অর্থাৎ এই যে গ্লুকোজ মলিকিউলটা, এইখান থেকে আমার রেসপিরেশনটা শুরু হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট স্টেপ কি হবে? ফার্স্ট স্টেপ হচ্ছে এই গ্লুকোজটাই একটা প্রসেসে তৈরি করবে পাইরুভিক অ্যাসিড, তাই না? কি প্রসেসে? প্রসেসটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস, তাই না? প্রসেসটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। এখানে গ্লাইকো কথাটার মানে হচ্ছে গ্লুকোজ, লাইসিস কথাটার মানে হচ্ছে ভাঙা। ওকে, তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজটাকে ভাঙা হলো কিসে? পাইরুভিক অ্যাসিডে পরিণত করা হলো। ঠিক আছে, সব সময় মনে রাখবে প্রতিটা বায়োকেমিক্যাল যে রিঅ্যাকশনগুলো আমাদের বডিতে হয়, সেই বায়োকেমিক্যাল রিঅ্যাকশনগুলোর ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রেই তোমরা যে স্টার্টিং পয়েন্ট, সেই স্টার্টিং পয়েন্টটাই কিন্তু মনে রাখবে। তাহলে এক্ষেত্রে অর্থাৎ রেসপিরেশন বা শ্বসনের ক্ষেত্রে স্টার্টিং পয়েন্টটা কি? স্টার্টিং পয়েন্টটা হচ্ছে গ্লুকোজ। এটা কিন্তু মাথাতে রাখবে। হলো, তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ পরিণত হলো কিসে? পাইরুভিক অ্যাসিডে। গ্লুকোজের সংকেত আমরা জানি C6H12O6। তাহলে এখানে কার্বনের পরিমাণ কত? 6। তাহলে এটা একটা 6 কার্বন যৌগ গ্লুকোজটা। আর পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COCOOH। তাহলে এখানে আমরা কার্বন কটা পাচ্ছি? 3টে, অর্থাৎ পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ। তাহলে ভাবো আমার হাতে আছে 6টা কার্বন, আর এখানে যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে 3 কার্বনের একটা যৌগ। তার মানে কতগুলো তৈরি হবে পাইরুভিক অ্যাসিড একটা গ্লুকোজ থেকে? মনে রাখবে একটা গ্লুকোজ থেকে সবসময় দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। 6টা কার্বন, এখানে 3 দুগুণ 6টা কার্বন, ব্যালেন্স হয়ে গেল। ওকে, তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস। মনে রাখবে এই প্রক্রিয়াটাতে NAD+ ব্যবহৃত হয় এবং সেটা বিজারিত হয়ে তৈরি করবে NADH++H+। ওকে, আর সাথে তৈরি করবে দুটো এটিপি।
নেট, হ্যাঁ এই কথাটা আমি বলছি নেট। নেট নেট কথাটা আমরা কেন বলছি, যখন আমরা পার্টিকুলারলি গ্লাইকোলাইসিস আলোচনা করব তখন আমরা এই জিনিসটাকে কাউন্ট করে দেখব যে কেন এটাকে আমরা নেট গেইন বলছি। ওকে, তাহলে এটা হচ্ছে টোটাল গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা, যে একটা 6 কার্বন যুক্ত গ্লুকোজ NAD+ গ্রহণ করে উৎপন্ন করছে 2 অণু পাইরুভিক অ্যাসিড 3 কার্বন যুক্ত, আর সাথে উৎপাদন করছে দুটো NADH+H+ এবং দুটো ATP। ওকে, এইবারে দেখো এই পাথওয়েটা কিন্তু সবাত শোষণ এবং অবাত শোষণ দুটোর ক্ষেত্রেই কমন। ঠিক আছে, মানে কোষের মধ্যে অক্সিজেন উপস্থিত থাক বা না থাক গ্লাইকোলাইসিস কিন্তু হবেই। ঠিক আছে, তাহলে সবাত শোষণ এবং অবাত শোষণের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস কিন্তু কমন। তাহলে কোথা থেকে প্রবলেমটা হয়ে যায়? প্রবলেমটা হয়ে যায় ঠিক এইখান থেকে, অর্থাৎ পাইরুভিক অ্যাসিডের পর থেকে। পাইরুভিক অ্যাসিডটা যেই সাইটোপ্লাজমে উৎপাদিত হলো, যদি কোষের মধ্যে অক্সিজেন থাকে তবেই সেটা মাইটোকন্ড্রিয়ার দিকে যাবে। অর্থাৎ ধরে নিলাম পাইরুভিক অ্যাসিডটা অক্সিজেনের উপস্থিতিতে কি করবে? ধরো এখন আমার কাছে অক্সিজেন উপস্থিত আছে, তাহলে পাইরুভিক অ্যাসিডটা প্রথমেই অক্সিডাইজ হবে এবং তৈরি করবে অ্যাসিটাইল CoA, এবং সেটা কোথায় গিয়ে এন্ট্রি করবে? সেটা এন্ট্রি করবে ক্রেবস সাইকেলে। হলো, পাইরুভিক অ্যাসিডটা অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে উৎপন্ন করলো অ্যাসিটাইল CoA এবং ঢুকলো কোথায়? ঢুকলো ক্রেবস সাইকেলে। এবং ক্রেবস সাইকেলে আমি একটু আগেই দেখলাম পাইরুভিক অ্যাসিডের মধ্যে 3টে কার্বন আছে, তাই না? সেই 3টে কার্বনের কি হয়? সেই 3টে কার্বন এই ক্রেবস সাইকেলে ঢুকে সেটা এই 3টে কার্বনই তৈরি করবে 3 অণু কার্বন ডাই অক্সাইড। দেখো এখানে একটা একদম ক্রেবস সাইকেলের মুখেই সে একটা কার্বন ডাই অক্সাইড তৈরি করবে এবং ক্রেবস সাইকেলের মধ্যে এসে সে দুটো কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। অর্থাৎ ওর যে পাইরুভিক অ্যাসিডের 3টে কার্বন, সেই 3টে কার্বন কিন্তু খরচা হয়ে গেল। ঠিক আছে, এবং এই ক্রেবস সাইকেলটার মাধ্যমে উৎপন্ন হবে GTP, উৎপন্ন হবে NADH+H+ এবং FADH+H+। ঠিক আছে, এখানে যেহেতু আমরা 2 অণু করে পাইরুভিক অ্যাসিড পাচ্ছি, তাই এই টোটাল জিনিসটাও কিন্তু দুটো করে তৈরি হবে। ওকে, তাহলে ক্রেবস সাইকেলের পরে আমরা কি কি পেলাম? আমরা দেখলাম ওই যে পাইরুভিক অ্যাসিডের 3টে কার্বন, সেই 3টে কার্বন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করলে বেরিয়ে গেল পরিবেশে, আর ক্রেবস সাইকেলের মাধ্যমে তৈরি করলো GTP, NADH+H+ এবং FADH+H+, 2 অণু করে। ঠিক আছে, এইবার কি হবে? এইবারে এই যে টোটাল জিনিসটা এবং সাথে এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে NADH+H+ তৈরি হয়েছিল, শুধু এটাই এন্ট্রি করবে কোথায়? এন্ট্রি করবে ETC, অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে। এখানে অবশ্যই অক্সিজেন খুব ম্যান্ডেটরি। অক্সিজেন যদি না থাকে তাহলে কিন্তু ETC হবে না। এটাও কিন্তু মাথাতে রাখবে যে অক্সিজেন যদি কোষের মধ্যে না থাকে কখনোই কিন্তু ETC অন হবে না। ঠিক আছে, তাহলে এখন কোষের মধ্যে অক্সিজেন আছে আমরা প্রথমেই বলেছি, তাই ETC রান করছে। তাই এই টোটাল জিনিসটা GTP, NADH+H+ এবং FADH+H+, যেটা ক্রেবস সাইকেল থেকে তৈরি হলো, এবং দুটো NADH+H+ যেটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়া উৎপন্ন হলো, সেটা এখন চলে যাচ্ছে কোথায়? ETC এর মধ্যে, এবং তৈরি করছে কি? এবং তৈরি করছে এনার্জি, তাই না? অর্থাৎ ATP। হলো, তৈরি করছে ATP। এটাই তো আমার মেইন টার্গেট ছিল, ATP উৎপাদন করা। কোথা থেকে? গ্লুকোজ থেকে। তাহলে দেখো গ্লুকোজ থেকে এত কিছু কাণ্ড কারখানা করার পরে আমি ATP পাচ্ছি। কতগুলো ATP পাচ্ছি? মনে রাখবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু আমি ATP পাচ্ছি। যেহেতু অবাত শোষণ এবং সবাত শোষণে গ্লাইকোলাইসিস পাথওয়েটা সেম, তার জন্য কিন্তু আমি দুইটাকে আলাদা করে রাখছি। অর্থাৎ এই টোটাল প্রসেসে, অর্থাৎ সবাত শোষণে অক্সিজেনের উপস্থিতিতে সবাত শোষণে কিন্তু কতগুলো ATP তৈরি হলো? দুটো ATP তৈরি হলো গ্লাইকোলাইসিসে, এবং এই ক্রেবস সাইকেল এবং ETC এর মাধ্যমে তৈরি হবে আরো 36 অণু ATP। কতগুলো ATP? আরো 36 অণু ATP। অর্থাৎ টোটাল সবাত শোষণে কতগুলো ATP তৈরি হলো?
38টা এটিপি তৈরি হলো। তাহলে এই হিসেবটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তৈরি হচ্ছে 2 অণু এটিপি এবং ক্রেবস সাইকেল এবং ইটিসি পেরিয়ে আমার তৈরি হচ্ছে আরো 36টা এটিপি। অর্থাৎ অল টোটাল সবাত শোষণে তৈরি হচ্ছে, অ্যারোবিক রেসপিরেশনে তৈরি হচ্ছে আমার 2 + 36 = 38 অণু এটিপি। ওকে, তাহলে এই ব্যাপারটা হয়ে গেল আমার সবাত শোষণের ক্ষেত্রে। অর্থাৎ যদি কোষের মধ্যে অক্সিজেন থাকে তখন কি ঘটনাগুলো ঘটবে। মনে রাখবে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কোথায় ঘটে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা ঘটে সাইটোপ্লাজমে, তাই না? তাহলে এই যে গ্লাইকোলাইসিস অর্থাৎ এই যে এতটা অংশ, এইটুকু অংশ তোমার ঘটবে সাইটোপ্লাজমে, আর বাকি এই যে পাইরুভিক অ্যাসিডের জারণ থেকে একদম ইটিসি অবধি এই টোটাল ঘটনাটা ঘটে মাইটোকন্ড্রিয়াতে। ঠিক আছে, তার মানে সবাত শোষণের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই টোটালটা একটু মুছে দিচ্ছি আমি, যদি সবাত শোষণের ক্ষেত্রে আমরা দেখি, সবাত শোষণের ক্ষেত্রে আমরা দেখব যে কতগুলো স্টেপ আমরা পাচ্ছি। আমরা টোটাল পাবো কিন্তু 3টে স্টেপ, তাই না? কি কি স্টেপ পাচ্ছি? আমরা স্টেপ পাচ্ছি সবাত শোষণের ক্ষেত্রে অর্থাৎ এরোবিক রেসপিরেশনের ক্ষেত্রে। অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে আমরা প্রসেস কি কি পাচ্ছি? গ্লাইকোলাইসিস প্লাস পাইরুভিক যেই অ্যাসিডটা ছিল সেই পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন প্লাস ক্রেবস সাইকেল প্লাস ইটিসি। ঠিক আছে, এই 4টে প্রসেসে কিন্তু কি হয়? সবাত শোষণ ঘটে। গ্লাইকোলাইসিসে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। পাইরুভিক অ্যাসিড যেটা তৈরি হলো সেটা জারিত হয়ে অর্থাৎ অক্সিডাইজ হয়ে তৈরি করে অ্যাসিটাইল কোয়ে। সেই অ্যাসিটাইল কোয়েটা কোথায় ঢুকবে? ক্রেবস সাইকেলের মধ্যে ঢুকবে এবং জিডিপি এনএডিপি H+H+ এবং FADH+H+ তৈরি করার পরে সেটা এন্ট্রি নেবে কোথায়? সেটা এন্ট্রি নেবে ইটিসিতে এবং সেখান থেকে একটা এটিপি তৈরি করবে। তাহলে এই টোটালটা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশনের পাথওয়ে। মনে রাখবে শুধুমাত্র গ্লাইকোলাইসিস যে পাথওয়েটা, এই পাথওয়েটা সাইটোপ্লাজমে ঘটে, আর এখান থেকে বাকি যে পাথওয়েটা, এই পাথওয়েটা ঘটে মাইটোকন্ড্রিয়াতে। ঠিক আছে, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে আমার দুটো এটিপি নেট গেইন হয় এবং এই টোটাল প্রসেসটাতে আমার 36টা এটিপি তৈরি আমি পাই। অর্থাৎ অল টোটাল আমি পাচ্ছি 38টা এটিপি। তাই এই 38টা এটিপি আমি কোন প্রসেসে পেলাম? আমি অ্যারোবিক রেসপিরেশন প্রসেসে পেলাম। ওকে, এইবারে আমরা একবার দেখে নিই যে এনারোবিক বা অবাত শোষণ, যদি কোষের মধ্যে অক্সিজেন না থাকে তখন আমার কি হয়। দেখো, তাহলে আমি একটু আগেই বললাম যদি অক্সিজেন না থাকে, কোষের মধ্যে অক্সিজেন অনুপস্থিত মাইনাস, তখন কি করবে? তখন অবশ্যই গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, আমরা জানি, তাই না? এবং এক্ষেত্রেও সেম জিনিস হবে, NAD+ যেটা আছে সেটা ইউজ হবে এবং এক্ষেত্রে তৈরি হবে দুটো এটিপি এবং সাথে NADH+H+, এটা তৈরি হলো, এটা তোমরা পড়লে একটু আগে। এইবারে এখন কিন্তু আমার কাছে অক্সিজেন নেই, এখন কিন্তু আমার হাতে কোনো রকমের অক্সিজেন নেই, তখন আমি কি করব? তখন আমার কাছে একটাই প্রসেস আছে, যে প্রসেসটাকে বলা হয় ফার্মেন্টেশন। সেই প্রসেসটাকে বলা হয় ফার্মেন্টেশন। তাহলে মনে রাখবে যদি কোষের মধ্যে অক্সিজেন অনুপস্থিত থাকে তখন কিন্তু টোটাল ঘটনাটাই সাইটোপ্লাজমে ঘটবে, তখন কিন্তু কোনোভাবেই এটা মাইটোকন্ড্রিয়ার দিকে রান করবে না। ওকে, তাহলে যখন আমার কাছে অক্সিজেন অনুপস্থিত তখন আর কিন্তু ক্রেবস সাইকেলও হবে না, আর ইটিসিও হবে না, আর পাইরুভিক অ্যাসিডের জারণও ঘটবে না। তখন ডিরেক্টলি যে প্রসেসটা হবে তাকে বলা হয় ফার্মেন্টেশন। এবং ফার্মেন্টেশন প্রক্রিয়ায় দু রকমের পদার্থের উৎপাদন হতে পারে, একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। যদি ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় তখন সেক্ষেত্রে আমরা ফার্মেন্টেশনটাকে বলবো ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, আর যদি অ্যালকোহল উৎপাদন হয় তখন সেটাকে আমরা বলবো অ্যালকোহল ফার্মেন্টেশন। ওকে, এইবারে দেখো এই জিনিসটা একটু মন দিয়ে শুনবে, কারণ এরপরে আমরা এটিপি কাউন্টিংটাই যাব। তো
এই জিনিসটা একটু ভালো করে শুনবে, দেখবে অনেক বইতে লেখা থাকে যে অবাত শ্বসন প্রক্রিয়ায় শুধুমাত্র দুটো এটিপি তৈরি হবে, মাত্র দুটো এটিপি তৈরি হবে, তাই না? কিন্তু কোথাও তোমাকে এই কথাটা বলা হবে না যেটা আমি বলবো। দেখো দুটোই তৈরি হবে, কিন্তু যদি তোমাকে পরীক্ষাতে প্রশ্ন আসে যে ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়ায় কতগুলো এটিপি তৈরি হয়, এই জিনিসটা কিন্তু কোনো বইতেও ক্লিয়ারলি লেখা থাকে না, বা এই জিনিসটা কিন্তু মানে ক্লাসেও টিচাররা বলতে ভুলে যায়। কি জিনিস দেখো, আমি দেখছি যে শুধুমাত্র এটিপি আমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপাদিত হবে, সেটা আমি সবাত শোষণেও দেখলাম। আর এক্ষেত্রে যে ফার্মেন্টেশনটা হচ্ছে, এই ফার্মেন্টেশনে কিন্তু একটাও এটিপি তৈরি হবে না, অর্থাৎ টোটাল ফার্মেন্টেশন প্রক্রিয়াতে শুধুমাত্র 0 এটিপি তৈরি হবে, একটাও এটিপি তৈরি হবে না। তাই যেহেতু সবাত শোষণ মানে সেখানে গ্লাইকোলাইসিসটাও পড়ে যায়, তার জন্য টোটাল অবাত শোষণ প্রক্রিয়াতে শুধুমাত্র গ্লাইকোলাইসিসে যে 2 অণু এটিপি তৈরি হচ্ছে এটাই কাউন্ট হবে। আর এই ফার্মেন্টেশন প্রক্রিয়াতে কিন্তু কোনো রকমের এটিপি তৈরি হয় না। তাই বলা হয় যে অবাত শোষণ প্রক্রিয়ায় শুধুমাত্র দুটো এটিপি তৈরি হয়। সেই দুটো এটিপি কোথায় তৈরি হয়েছে? সেই দুটো এটিপি তৈরি হয়েছে গ্লুকোজে, তাই না? তো তোমরা এবারে বলবে তাহলে স্যার যদি দুটো এটিপি, যদি ফার্মেন্টেশনে কোনো রকমের এটিপি তৈরি না হয় তাহলে ফার্মেন্টেশনটা হয়ে কি লাভ, তাই না? দেখো আমি একটু আগেই লিখেছি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কিন্তু NAD প্লাসটা খুব জরুরি। NAD প্লাসটা কিন্তু কোষের মধ্যে তার আনলিমিটেড স্টক নেই, কোষের মধ্যে এটার কিন্তু একটা লিমিটেড স্টক আছে। তাই যদি বারবার গ্লাইকোলাইসিসটাকে রান করতে হয় তাহলে এই জিনিসটাকে কিন্তু স্টকে আমাকে রাখতেই হবে। আর মনে রাখবে অবাত শোষণে অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে NADH+H+টা তৈরি হলো, এটা জারিত হয়ে কখন জারিত হবে? অবশ্যই ফার্মেন্টেশন প্রক্রিয়ায় জারিত হয়ে সে আবার তৈরি করবে NAD++H, তাহলে NAD+টা তৈরি করবে, যেটা পরবর্তী যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা হবে সেখানে কাজে লাগবে। তাহলে বুঝতে পেরেছো যে কেন এখানে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় মানে 0টা এটিপি তৈরি হওয়া সত্ত্বেও আমি কেন ফার্মেন্টেশন প্রক্রিয়াটাকে হতে দিচ্ছি। তার কারণ হচ্ছে যদি ফার্মেন্টেশনটা না ঘটে তাহলে পরে এই NADH+H+টার কখনোই জারণ ঘটবে না, এবং জারণ যদি না ঘটে, অক্সিডাইজ যদি না হয়, তাহলে কিন্তু এটা কখনোই NAD+ তৈরি করবে না। আর যদি NAD+টা তৈরি না করে তাহলে কখনোই পরবর্তী ক্ষেত্রে গ্লাইকোলাইসিসটা ঘটবে না। যদি গ্লাইকোলাইসিস না ঘটে তাহলে ওই যে 2 অণু এটিপিও পাওয়া যাবে না। তাহলে তুমি ভাবো যদি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া না হয় তাহলে কিন্তু একটাও এটিপি তৈরি হবে না অবাত শোষণ প্রক্রিয়ায়, তাই নয় কি? তাহলে 0টা এটিপি পাওয়ার থেকে দুটো এটিপি তো ভালো। তাই এই দুটো এটিপি পাওয়ার জন্য আমাকে তো গ্লাইকোলাইসিসটাকে রান করতে হবে অবাত শোষণ প্রক্রিয়ায়। আর এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাকে রান করানোর জন্য আমাকে NAD+ এর স্টকটাকে বজায় রাখতে হবে। আর সেটার জন্য কিন্তু ফার্মেন্টেশন প্রক্রিয়াটা হয়, এবং এই যে NADH+H+ এটার কিন্তু জারণ ঘটে, তাই না? এটা জারণ ঘটে আর এই স্টকটা মেনটেন করে। ঠিক আমি তোমাকে একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, এটা একদম হচ্ছে ওই আমাদের মানে মানে খাবারের বাসনের মতো। ধরো তুমি রাত্রেবেলায় একদম নতুন খাবারটাকে খেলে, সেটা এঁঠো হলো, তুমি সেটাকে ধুয়ে আবার কালকের ইউজের জন্য রাখছো, আবার খাচ্ছ, এঁঠো হচ্ছে, ধুচ্ছ, আবার পরবর্তী ইউজের জন্য রেখে দিলে, আবার খেলে, এঁঠো হলো, ধুয়ে আবার তুমি পরবর্তী ইউজের জন্য রেখে দিলে। তাহলে এই জিনিসটাও কিন্তু সেম জিনিস, যে তুমি একটা NAD+ ইউজ করছো, সেটা বিজারিত হয়ে তৈরি করছে NADH+H+, এবারে এইটা ফার্মেন্টেশনে ইউজ করে সেটাকে আবার অক্সিডাইজ করা হচ্ছে, জারণ ঘটানো হচ্ছে, এবং সেটা আবার উৎপন্ন করছে NAD+, যেটা এই স্টকটাকে মেনটেন করছে পরবর্তী গ্লাইকোলাইসিসে যাওয়ার জন্য, তাই না? তাহলে এইবারে আমি মুছে দিচ্ছি এটা। তার মানে ধরো অবাত শোষণ প্রক্রিয়াকে যদি আমরা ওই স্টেপ ওয়াইজে ভাঙি, তাহলে অবাত শোষণে আমরা কি দেখব? অ্যানারোবিক রেসপিরেশনে আমরা কি দেব, কি প্রসেস আছে? গ্লাইকোলাইসিস প্লাস ফার্মেন্টেশন।
প্লাস ফার্মেন্টেশন, এটা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশনের দুটো স্টেপ। এখানে শুধুমাত্র এটিপি দুটো এটিপি তৈরি হয় গ্লাইকোলাইসিসে, আর ফার্মেন্টেশনে তৈরি হয় 0 এটিপি। তার মানে টোটাল অবাত শোষণে আমার কতগুলো এটিপি তৈরি হচ্ছে? মাত্র দুটো। সেটা কোন প্রক্রিয়া? শুধুমাত্র গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, তাই না? তাহলে এটাই কিন্তু হচ্ছে তোমার টোটাল যে শ্বসন প্রক্রিয়াটা, তার একটা ওভারভিউ। যে শ্বসন প্রক্রিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সবাত শোষণ যেটা অক্সিজেনের উপস্থিতিতে ঘটবে, আর একটা হচ্ছে অবাত শোষণ যেটা অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটবে। যদি অক্সিজেনের উপস্থিতিতেই সবাত শোষণটা ঘটে, তাই না, তাহলে সেক্ষেত্রে আমরা কতগুলো স্টেপ দেখছি? সেক্ষেত্রে আমরা মেইনলি 4টে স্টেপ দেখছি। কোনো কোনো বইতে দেখবে 3টে লেখা থাকে, পাইরুভিক অ্যাসিডের জারণটা কিন্তু লেখা থাকে না। ওই যে অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড, এটা কিন্তু অনেক বইতেই লেখা থাকে না, কিন্তু আমাদেরকে ওটা জানতে হবে, তাই না? কারণ যদি পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন না ঘটে, তাহলে কিন্তু পাইরুভিক অ্যাসিড কখনোই অ্যাসিটাইল কোয়েতে পরিণত হবে না, আর যদি কোনোভাবেই সেটা ক্রেবস সাইকেল অন করতে পারবে না। তাই পাইরুভিক অ্যাসিডের জারণটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই মেইনলি এই 4টে প্রসিডিওরে তোমার সবাত শোষণটা কমপ্লিট হয়। আর অবাত শোষণের ক্ষেত্রে আমরা দেখছি গ্লাইকোলাইসিসটা কমন, যেটা সবাত শোষণে পেলে, আর তার সাথে ফার্মেন্টেশনটা অ্যাড হচ্ছে, ঠিক আছে? আর ফার্মেন্টেশন প্রক্রিয়া কিন্তু কোনো রকমের এটিপি তৈরি হবে না, ওকে? তাই টোটাল অবাত শোষণের যে দুটো অণু এটিপি তৈরি হচ্ছে, সেই টোটাল 2 অণু এটিপিটা কিন্তু গ্লাইকোলাইসিস প্রক্রিয়া থেকেই আমরা পাই, ওকে? তাহলে এটা ছিল তোমাদের টোটাল যে শ্বসন, সেই শ্বসনের একটা ওভারভিউ। এবারে আমরা পরবর্তী ভিডিওগুলোতে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, ইটিসি এবং ফার্মেন্টেশন, এই 4টে জিনিস নিয়ে আমরা 4টে ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? ও আর একটা কথা তোমাদের বলে দিই, যে ওই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় NADH+H+টা তৈরি হলো না, মনে রাখবে NADH+H+ যেটা বিজারিত হয়ে তৈরি হলো, এই একটা NADH+H+ অক্সিজেনের উপস্থিতিতে ইটিসিতে ঢোকার পর, অবশ্যই ইটিসিতে ঢোকার পর এবং অক্সিজেনের উপস্থিতিতে, কারণ একটু আগে আমি বললাম অক্সিজেন যদি না থাকে কখনো ইটিসি অন হবে না। তাই অক্সিজেনের উপস্থিতিতে ইটিসির মধ্যে ঢুকে একটা NADH+H+ 3টে এটিপি তৈরি করতে পারে, ঠিক আছে? একটা NADH+H+ 3টে এটিপি তৈরি করতে পারে, কিন্তু কখন? অবশ্যই কোষের মধ্যে অক্সিজেনের উপস্থিত থাকতে হবে এবং ইটিসির মধ্যে এটাকে ঢুকতে হবে, ঠিক আছে? তাহলে বলো, আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কতগুলো NADH+H+ তৈরি হচ্ছিল? দুটো। তাহলে কতগুলো এটিপি তৈরি হবে? অবশ্যই 6টা, তাই না? তার মানে আর অলরেডি আমরা গ্লাইকোলাইসিসে কিন্তু দুটো এটিপি পাচ্ছিলাম। তাহলে টোটাল কত হলো? টোটাল 6টা প্লাস দুটো 8টা, তাই না? 6টা প্লাস দুটো 8টা। তাহলে মনে রাখবে, যদি কোষের মধ্যে, একটা প্রশ্ন কিন্তু দেয় পরীক্ষাতে, খুব ইম্পর্টেন্ট, যে যদি কোষের মধ্যে অক্সিজেন উপস্থিত থাকে, তাহলে গ্লাইকোলাইসিস কতগুলো এটিপি তৈরি করার ক্ষমতা রাখে? আমি ক্ষমতা রাখে বলেছি, তাহলে কটা হবে? তখন মনে রাখবে যে ও দুটো এটিপি তো অলরেডি তৈরি করছে, সাথে ও দুটো NADH+H+ তৈরি করছে, যেটা অক্সিজেনের উপস্থিতিতে অবশ্যই ইটিসির মধ্যে ঢুকে 6টা এটিপি তৈরি করতে পারবে বা তৈরি করার ক্ষমতা রাখে। তার মানে অল টোটাল যদি আমাকে এই প্রশ্নটা করা হয় যে অক্সিজেনের উপস্থিতিতে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কতগুলো এটিপি তৈরি করার ক্ষমতা রাখে, যদি আমাকে এই প্রশ্নটা দেয়, তাহলে কিন্তু আমি চোখ বন্ধ করে বলবো 8টা। কেন 8টা? কারণ দুটো এটিপি তো তৈরি করছে, সাথে কিন্তু দুটো NADH+H+ তৈরির মাধ্যমে ও 6টা এটিপি তৈরি করার ক্ষমতা রাখে। কারণ এই দুটো আবার অক্সিজেনের উপস্থিতিতে ইটিসিতে যাবে, যেটা আমি প্রথমেই দেখালাম, এবং সেখান থেকেও 6টা এটিপি তৈরি করবে, ওকে? তাহলে এই জিনিসটা কিন্তু একটু মাথাতে রাখবে, যে যদি কোষের মধ্যে অক্সিজেন উপস্থিত থাকে, তাহলে অবশ্যই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া মোট 8টা এটিপি তৈরি করার ক্ষমতা রাখে। আর যদি বলা হয় কতগুলো এটিপি তৈরি করে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মোট, তখন কিন্তু আমরা বলবো দুটো,
ওকে, দুটো এটিপিও তৈরি করছে, কিন্তু 8টা এটিপিও তৈরি করার ক্ষমতা রাখে কখন? যদি কোষের মধ্যে অক্সিজেন থাকে উপস্থিত তখনই। ওকে, তাহলে এই টোটালটা ছিল আমাদের মানে যে সেলুলার রেসপিরেশন, সেটা এখানে আমরা দুটো রেসপিরেশন নিয়েই আলোচনা করলাম এবং তাদের যে কত পরিমাণ এটিপি তৈরি হচ্ছে আমরা কিন্তু সেটাও আলোচনা করলাম। ঠিক আছে, তো এটাই ছিল আজকে আমার ভিডিও। দেখা হবে গ্লাইকোলাইসিসের ভিডিওতে, যেটা আমরা এই ঠিক পরেই দেব। ওকে, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ আমারও তো একটু মোটিভেশনের দরকার আছে। থ্যাংক ইউ।